হয়তো আগামীকাল বা পরশু অর্থাৎ সোমবার মঙ্গলবার এর ভিতরেই জনাব তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকার, বিএনপি নেতৃত্বাধীন জোট, তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র পরিচালনায় তারা অংশগ্রহণ করতে যাচ্ছে, নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিতে যাচ্ছে। আমরা শুনতে পেয়েছি তারেক রহমানের পক্ষ থেকে মোদিকে, নরেন্দ্র মোদিকে তার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই মুহূর্তে এটি বাংলাদেশের মানুষ মোটেই পছন্দ করছে না, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে যে হত্যা করা হয়েছে, তিনি আপোষহীন নেত্রী ছিলেন। তিনি যদি একটু কম্প্রোমাইজ করতেন ভারতের সাথে, তাহলে তাকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে পচে মরতে হতো না। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন, তিনি তার শত্রু চিনতে পেরেছিলেন। এই নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে দিয়ে এই বাংলাদেশে কি করেছে, এই বাংলাদেশের জনগণের উপরে কি করেছে, এটি তিনি বুঝতে পেরেছিলেন। সুতরাং জনাব তারেক রহমান এই বিষয়টি মাথায় রাখবেন বলে আমরা মনে করি। আর দ্বিতীয় আরেকটি বিষয় যেটি বলবো, নির্বাচনের পরের দিন থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে মুন্সিগঞ্জে, গাইবান্ধায় এবং আরো একটি জেলায় মোট 3 জনকে হত্যা করা হয়েছে নির্বাচনী সহিংসতায়, শুধুমাত্র আরেকজনকে ভোট দেবার কারণে। তো আরেকজনকে ভোট দেওয়া কি অপরাধ? ভোট চাওয়াও কি অপরাধ? অন্য কারো এজেন্ট হওয়া কি অপরাধ? নির্বাচনী যে এজেন্ট হওয়া, এটা কি অপরাধ? হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, লোমহর্ষক একটি ঘটনা ঘটেছে নোয়াখালীর হাতিয়ায়। 2018 সালে নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেবার অপরাধে আওয়ামী দুর্বৃত্তরা, আওয়ামী সন্ত্রাসীরা, ওইখানের একজন মুক্তিযোদ্ধার নেতৃত্বে, আমাদের মিডিয়াগুলো এই কথাগুলো বলে না, একজন মুক্তিযোদ্ধার নেতৃত্বে এক গৃহবধূকে গণধর্ষণ করেছিল। ঠিক 2026 সালে অর্থাৎ 13ই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে শাপলাকলিতে ভোট দেবার অপরাধে এক নারীকে, 3 সন্তানের মাকে ধর্ষণ করা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা এটি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আপনারা প্রত্যেকেই সেই ভিডিও দেখেছেন। ভিকটিম নিজে তার বর্ণনা দিচ্ছেন কিভাবে, এবং ডাক্তারের সনদও সেখানে আছে। এরপরে সারা দেশে জামাত শিবির এবং এনসিপির নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এগুলো তো আছেই। এখন প্রশ্ন আসতে পারে, জামাত শিবিরের উপরে হঠাৎ করে বিএনপির কেন এত ক্ষোভ? বিএনপির লোকজন জামাত শিবির এবং এনসিপির লোকজনের উপরে কেন হামলা চালাবে? কেন তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করবে? এই প্রশ্নটা আসা স্বাভাবিক না? আসা স্বাভাবিক এই কারণে, যেহেতু বিএনপি, জামাত এবং এনসিপি এরা উভয়ই তো মজলুম, শেখ হাসিনার দ্বারা নির্যাতিত। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি, জামাতের সাথে আরো 2টি দল ছিল, 4 দলীয় জোট ছিল। সুতরাং এখানে তো জামাত ইসলাম বা ওই অন্যান্য 2টি দল বিএনপির কারো বাড়িতে হামলা চালিয়েছে, কারো উপরে আক্রমণ করেছে? নাই, করে নাই। তাহলে এখানেও ক্ষোভ থাকার কথা নয়। 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বিএনপি এবং জামাতের নেতাকর্মীদেরকে হত্যা, তাদের মা বোনদেরকে ধর্ষণ, গুম, খুন, নির্যাতন, গায়েবী মামলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করা, এগুলো কারা করেছে? আওয়ামী লীগ করেছে। এখানে ভিকটিম কারা ছিল? জামাত এবং বিএনপি। আর 2024 সালের পরে এসে, 5 আগস্টের পরে এসে এনসিপি আজ পর্যন্ত। তাহলে এনসিপির সাথেও বিএনপির কোনো বিরোধ নাই। তারা, এনসিপির কেউ বিএনপির কোনো নেতাকর্মীর বাড়িতে তো আক্রমণ চালায় নাই, অগ্নিসংযোগ করে নাই। জামাত ইসলাম তো একেবারে উদাহরণ দিলাম, প্রশ্নই আসে না।
তাহলে এদের প্রতি ক্ষোভ কেন বিএনপির? ক্ষোভটা তো থাকার কথা ছিল, এরা প্রত্যেকেই এনসিপি, জামাত ইসলাম, বিএনপি, এরা প্রত্যেকেই তো আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত। তাহলে আওয়ামী লীগের উপরে ক্ষোভ থাকার কথা ছিল। এক জানা যায় যে এর আগে বিএনপি এবং জামাত তাদেরকে এই কাজ করেছে, বাড়ির উপরে হামলা করেছে, বাড়িতে অগ্নিসংযোগ করেছে, বিএনপির কাউকে মার দিয়েছে, আঘাত করেছে। তাহলে বিএনপি হয়তো প্রতিশোধের জন্য এই কাজ করছে, এটি ধরে নেওয়া যেত বা মনের কাছে বুঝ দেওয়া যেত, কিন্তু সেটা তো হয় নাই। তাহলে বিএনপি কেন এই কাজ করছে? এখানে কিছু কিছু বিষয় অবশ্য আমার অবজারভেশনে উঠে এসেছে। যেমন একটা জায়গা থেকে এর সত্যতা পাওয়াও গেছে, কোন একটা জায়গায়, জায়গাটার আমি নাম মনে করতে পারছি না, কেউ যদি মনে, কারো যদি জানা থাকে তাহলে আমার কমেন্টস বক্সে লিখে দিবেন, এটা ডকুমেন্টসে রাখা দরকার আছে। আওয়ামী লীগের একজন নেতা তিনি বিএনপিতে যোগ দিয়েছেন এই নির্বাচনের 2 দিন আগে, এবং যখনই বিএনপি জয়লাভ করেছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেই নেতা নির্বাচনের পরের দিন সেই আওয়ামী লীগের সেই নেতা ছাত্র শিবিরের লোকজনের বাড়িঘরে হামলা এবং অগ্নিসংযোগ করেছে। তাহলে বিষয়টা কি বোঝা যাচ্ছে? এখানে কিন্তু বিএনপির শ্রদ্ধাবরণে থেকে আওয়ামী লীগ এই কাজটি করছে। যত জায়গায় এই ঘটনাটি ঘটেছে, আমি বলছি না সবই আওয়ামী লীগ করেছে, বা এটিও বলছি না সব বিএনপি করেছে, কিন্তু বিএনপি যেহেতু আওয়ামী লীগকে ডেকে এনেছে, তারা তাদেরকে সুযোগ দিয়েছে। পঞ্চগড়ে বিএনপির যে উপজেলা সভাপতি, তিনি পঞ্চগড়ের একটা ইউনিয়নে প্রথম 13 তারিখ সকালবেলায় আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছেন। আইনগতভাবে তো আওয়ামী লীগ এখনো বাংলাদেশে নিষিদ্ধ। তাহলে বিএনপির ওই নেতা কি পারেন আওয়ামী লীগের অফিস খুলে দিতে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত, বা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসে আইন করে যখন ওই আইনটি বাতিল করে দেবে ততক্ষণ পর্যন্ত এটি কি পারেন? পারেন না তো। তাহলে তিনি করলেন কেন? ওই যে একটা লিয়াজো হয়েছে, ওই লিয়াজোর কারণে। তো লিয়াজো যেহেতু করে আপনি তাদেরকে ডেকে এনেছেন, সুতরাং এরা এখন যে আকামগুলো করছে, আমি ধরে নিলাম হয়তো এই দাবি করা হবে যে না, এই কাজগুলো সব আওয়ামী লীগই করেছে, বিএনপির কেউ করে নাই, এটা আমরাও বিশ্বাস করি। যেটা যেহেতু ওই যে আগেই বলছি, ছকে তো মিলছে না, বিএনপির কারো সাথে জামাত শিবিরের কোনো রেশারেশি নাই, তার পূর্বে কোনো হামলা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটে নাই, তাহলে সেই প্রতিশোধ বিএনপি কেন নেবে? শুধুমাত্র এই নির্বাচনী ডামাডোল শুরু হবার পর থেকে, নির্বাচনী অপোনেন্ট হবার কারণে তারা এসে তাদের বাড়িঘরে হামলা চালাবে, এটি তো আসলে বিশ্বাসযোগ্য কথা নয়। আর যদি কেউ এটি করেই থাকে, যে জামাত থেকে একজন দাঁড়িয়েছে, বিএনপি থেকে একজন দাঁড়িয়েছে, এখন যে জামাত সে জামাতে ভোট দিয়েছে, যে বিএনপি সে বিএনপিতে ভোট দিয়েছে, তো এটাই তো বাংলাদেশের রাজনীতি। তো এটা, তো এটার কারণে কি আরেকজনের বাড়ির উপরে এসে হামলা করতে হবে, তাকে মারতে হবে? তাহলে অধিকাংশ ক্ষেত্রে এই কাজ হয়তো আওয়ামী লীগ করেছে। তো আওয়ামী লীগ করলেও তো বিএনপি দায় এড়াতে পারে না, কারণ আপনি যে ডেকে এনেছেন, আপনি যাকে ডেকে এনেছেন সে যে আকাম করবে, এই আকামের পুরো দায়িত্ব আপনাকে নিতে হবে, আপনার ঘাড়েই যাবে। বিএনপির ভাইরা, এদেশের জামাত শিবির আপনাদের শত্রু নয়, এনসিপি আপনাদের শত্রু নয়। একটু চিন্তা করুন তো 5 আগস্টের আগের কথা। আপনারা যাদের উপরে হামলা করছেন, যাদেরকে মারধর করছেন, আপনারও যেরকম অবদান আছে হাসিনা তাড়ানোতে, তাদেরও কি কম অবদান আছে? তারা এবং আপনারা মিলেই তো এই কাজটি করেছেন। তাহলে মুহূর্তের ভিতরে এটি ভুলে গেলেন? অবশ্য খুব ভালো 2টি পদক্ষেপ তারেক রহমান নিয়েছেন। নোয়াখালীর দিকে কোনো একটা জায়গায় তারেক রহমানের নির্দেশে ছাত্র দলের 5 নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে পুলিশে ধরে দেয়া হয়েছে এই অপরাধে, হামলার অপরাধে। এর জন্য অবশ্যই বিএনপি ধন্যবাদ পাবার উপযুক্ত। এটিই আমরা চাই, এই কাজটিই করতে হবে। না হলে ওই বেপরোয়া যারা হয়ে গেছে বা অনুপ্রবেশকারী যারা আছে, ওরা সতর্ক হবে না। তারেক রহমানও একটি নির্দেশনা দিয়েছেন এবং একটি কঠোর বার্তা দিয়েছেন যে যারা হামলাকারী তারা কোনো মতো অবস্থায় আমাদের দলের অন্তর্ভুক্ত নয়, এদেরকে আমরা বরদাস্ত করব না। এটি রাজনীতির জন্য অত্যন্ত ইতিবাচক একটা বার্তা। দেখলাম আমির খসরু মাহমুদ, তিনিও একটি চমৎকার বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে চাঁদাবাজ এই দলের ভিতরে থাকতে পারবে না, যারা যা করেছো এখন থেকেই ভুলে যাও। এইগুলো দরকার, এটি এই নতুন বাংলাদেশে মানুষ দেখতে চাচ্ছিল। বিএনপির হুম্মাম কাদের, সালাউদ্দিন কাদেরের ছেলে,
তাকে আমার পক্ষ থেকে স্যালুট। তিনিও এরকম একটি যুগান্তকারী বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, এই আসনে, আমার এই আসনে, সারা বাংলাদেশে যদি হামলা এবং ভাঙচুর হয়, আমার এই আসনে আমার অপোনেন্ট কারো গায়ে ফুলের টোকা দেয়া যাবে না। আরেকটা কথা না বললেই নয়, ছাত্র দলের সভাপতি রাকিবউদ্দিন আহমেদকে অসংখ্য ধন্যবাদ। তিনি চমৎকার একটা বক্তব্য দিয়েছেন আজকে, দীর্ঘদিন পরে। তার এ পর্যন্ত এই ধরনের বক্তব্য শুনি নাই। তিনি তার কমন শত্রু আওয়ামী লীগকে চিহ্নিত করেছেন, বলেছেন আমরা সবাই দোসরের বিপক্ষে, এই দোসররা এদেশে রাজনীতি করতে পারবে না, এছাড়া বাকি আমরা সবাই এক। এর জন্য রাকিবউদ্দিনকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, তাকে আমরা ধন্যবাদ জানাই। এখন জনাব তারেক রহমান যদি এই দেশটাকে খুব তাড়াতাড়ি আপনি জামাত, শিবির, এনসিপি এদেরকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠনে হাত না দেন, এদেরকে যদি আপনি শত্রু বানিয়ে ফেলেন, তাহলে কিন্তু দেশ অত্যন্ত ভয়াবহ সংকটের দিকে চলে যাবে। আমরা দীর্ঘদিন এই দেশ কিন্তু আমাদের খুব কষ্টের একটা দেশ আমরা পেয়েছি। শেখ হাসিনা এই দেশটাকে যা করে ফেলেছিল এবং যে পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছিল, সেইখান থেকে দেশটা কোথায় এসেছে আপনি একটু ভাবুন। আপনাকে অবশ্যই এই বিষয়ে নজর দিতে হবে। আপনার বিরোধী নেতাকর্মী যারা আছে, আপনার বিরোধী দলের যারা আছে, এদের প্রত্যেকের জান, মাল, সম্পদ রক্ষার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। কারণ এই রাষ্ট্র হাতে নেবার পরে আপনাকে কিন্তু অনেক কষ্ট করতে হবে। আপনার সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, আপনাকে নাস্তানাবুদ করে ছাড়বে। ভারত ও পাশ থেকে আপনাকে ইপটিজিং করবে, শেখ হাসিনা আপনাকে ইপটিজিং করবে, আওয়ামী লীগ আপনাকে ইপটিজিং করবে। এই সবগুলো মোকাবেলা করার জন্য আপনাকে কিন্তু এই এনসিপি, জামাত, শিবির এদেরকে আপনার লাগবে। সুতরাং এদেরকে আপনি শত্রু বানাইয়েন না, এদেরকে আপনি আপনার কাছে রাখেন। এই দায়িত্ব কিন্তু আপনার। বিরোধী দল কিন্তু সবসময় চাইবে ছুটে যেতে, একটু এদিক ওদিক গিয়ে আন্দোলন, কোনো ইস্যু পেলেই আন্দোলন করে হট্টগোল করতে। সুতরাং তাদেরকে আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে তাদেরকে কাছে ডেকে আনুন। আপনার আশেপাশে আওয়ামী লীগের অনেক নেতা ভিড়ে গেছে, বামপন্থী অনেক নেতা ভিড়ে গেছে, যারা এই দেশটাকে স্থিতিশীল করতে চায় না, হতে দিতে চায় না, যারা মনে প্রাণে এখনো চায় শেখ হাসিনা ফিরে আসুক। শেখ হাসিনা ফিরে আসলে জামাত ইসলামকে তো মারবেই, আপনাকেও কিন্তু ছেড়ে দেবে না। এই আওয়ামী লীগের কারণেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে জীবন দিতে হয়েছে, তাকে জেল খাটতে হয়েছে। সুতরাং আপনি আপনার কমন শত্রুকে চিহ্নিত করে, যারা আপনারা মজলুম ছিলেন, এই মাজলুম একত্রিত হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। এটি আপনার কাছে আমাদের আবেদন।